দে আর দ্য ইন্ডাস্ট্রি। মানে আজকে আমি খুব বিশ্বাস করি দেবদার, জিৎদার এবং আর যারা যারা আছেন এবং আমাদের পরিচালকেরা, তাদের বিগ বাজেট ছবিগুলো এরকম বিরাট সাফল্য না পেলে কিন্তু অন্যান্য ছবি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা আমাদের সত্যি মানতে হবে। আমরা শুধু একটা ইন্ডাস্ট্রিতে শুধু আর্ট সেন্ট্রিক ফিল্ম কাজ করলো, কমার্শিয়ালে সেখানে কোনো জায়গা নেই, তাহলে মানে আমার মতে সেটা একটা বাজে ব্যালেন্স, সেটা ইমব্যালেন্স। কিন্তু এবং তুমি যেটা বললে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন দুটো সমান তালে চলছে, তারা যদি রাজি হন তো ওয়াই নট। মানে তোমার এরকম মনে হয় যে হ্যাঁ আমি এরকম একটা অভিনয় করলে আমি একদম মানে ওটাতেও তোমার অনেকে থাকে না কনভিকশন, বিলিভ, তুমি ওটাতে বিলিভ করো? ভীষণই বিলিভ করি এবং মানে আগামী এবং মানুষজন যদি সেলাইকে ভালোবাসেন তো মানে ওয়াই নট, যে মানে আবার একটা 2 পৃথিবী 2 হবে যেখানে আমি আরও বাইকের পেছনে বসে থাকবো, দেবদাজিতা বাইক চালাবে। মানে মানে স্বপ্নের তো কোনো ট্যাগলাইন হয় না, মানে স্বপ্ন দেখবোই যখন, ট্যাক্স দিতে হচ্ছেন তো বড় দেখি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। আর আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি টিম সেলাইকে। আচ্ছা, প্রথমে আমি একটু পরিচয় পর্বে আসি। তোমার চরিত্রের নাম এবং তুমি কি এখানে রয়েছো? আমি এখানে লেখক। হ্যাঁ, লিখেছি ওইটুকুই। চরিত্র, কোনো চরিত্র না, শুধু লেখা? হ্যাঁ। আচ্ছা, লেখার ফার্স্টে একটু অভিজ্ঞতাটা জানতে চাই যে কীরকমভাবে কী ইয়েতে লিখলে, মানে মাথায় আসা কীভাবে এই গল্পটা? মাথায় এসেছিল বলতে, আমি যে সময়তে এই সেলাই লিখছি সেই সময় একটা অদ্ভুত টার্ম আমরা সবাই শুনতে পাচ্ছিলাম, সেটা হচ্ছে সিচুয়েশনশিপ। আচ্ছা। হ্যাঁ, তো সিচুয়েশনশিপ টার্মটার সঙ্গে যে সমস্ত জিনিসপত্র চলে আসে না 1 2 3 4 করে, তার সঙ্গে সিচুয়েশনশিপ শব্দটা আমার ভালো লাগেনি। তো আসলে সেখানে কোন শব্দটা দিলে ওই ব্যাপারটা ভালো লাগবে সেইটার খোঁজ করতে করতে একটা গোটা সেলাই লিখে ফেলা। হ্যাঁ, আর এবার ওই যেটা বলছিলাম যে টার্মটা, এবার এই গল্পে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যে সমস্ত জটিল জটিল সম্পর্ক, সেই সম্পর্কগুলো আসলে থেমে যায় বা এগিয়ে যায় একটা নামের উপর বেস করে। তো আমাদের এখানে একটা চরিত্র এরকম লেখা রয়েছে যার নাম কেশব লাহিড়ী। তার মূল কাজ হচ্ছে নামকরণ করা, কারণ সে নোমেনক্লেচার নিয়ে পড়াশোনা করেছে, নোমেনক্লেচার নিয়ে রিসার্চ করছে। তো সে কী করে, বিভিন্ন জিনিসের সঙ্গে সঙ্গে সম্পর্কেরও নাম দেয় এবং সেই নামগুলো আমরা দুম করে শুনতে পাই না। মানে একটা জটিল সম্পর্ক, ধরো একটা ছেলে একটা মেয়ে, তারা বন্ধুত্বের থেকে একটু এগিয়ে, প্রেমের থেকে একটু পিছিয়ে, মাঝখানে একটা স্টেশনে রয়েছে। তো সেইটাকে আমরা কি নাম দেবো, সেরকম আমাদের সেলাইতে রয়েছে একটা জায়গা যে এই ধরনের সম্পর্ককে আমরা যদি আরাম বলি। এই সব কিছু বলে দিচ্ছে, কিন্তু তাহলে আপনি হলে গিয়ে কী দেখবেন? আচ্ছা, তোমার চরিত্রটা কী আছে এখানে? ফার্স্ট অফ অল তোমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্সকে আমার নমস্কার অ্যান্ড হ্যালো ফ্রম টিম সেলাই। আমার চরিত্রটার নাম এই সিনেমায় কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু, এবং যেটা আমাদের লেখক সমুদ্র বলল যে মানে নতুন টার্মটা, মানে কৃষ্ণেন্দু বেসিক্যালি বলতে গেলে একটা খুব ভালো স্মার্টফোনের মতো, এত ভালো নিজেকে আপডেট করতে পারে। মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে কতবার এই স্ক্রিপ্ট আপডেটেড হয়েছে। এবং মানে কৃষ্ণেন্দু ক্যারেক্টারটা প্রত্যেকটা মানে ওর নিজের জীবন অনুযায়ী প্রত্যেকটা পড়তে পড়তে নিজেকে যেভাবে আপডেট করে গেছে, ওর জীবনে মানুষ এসেছে গেছে, সেটা সমস্ত বয়সের মানুষ, তার মধ্যে দিয়ে কৃষ্ণেন্দুর জার্নিটা সেলাইতে খুব ভালোভাবে বলা আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার্স। আচ্ছা, তোমার চরিত্রের নাম? আমার চরিত্রের নাম বিপ্লব। সিনেমার ভিতরে কিভাবে আসছে যদি কিছু বলো চরিত্রটাকে নিয়ে? এই সিনেমার ভিতরে আসা এবং বাস্তবে আসাটা অনেকটা সিমিলার। আমার বন্ধু নির্দেশক স্বরূপ, আসলে ওদের সিনেমার, একটু জোরে বলবে দাদা? হ্যাঁ, এই সিনেমার শুটিংটা শুরু হয়ে যাওয়ার পরে যখন চলছে তার মধ্যে আমার ওয়াইল্ড কার্ড এন্ট্রি। এবং এই সম্পর্কে আমি যে চরিত্রটা করেছি, সেই চরিত্রটা যে বন্ধুত্বের কথা বলা হয়েছে, এটা আমার অফস্ক্রিনও হয়েছে অনস্ক্রিনও হয়েছে। আমার অনস্ক্রিন বন্ধু হচ্ছে কৃষ্ণেন্দু। এখানে আমার যে চরিত্রটা, একটা সম্পর্কের যে অস্পষ্ট রেখা, মানে আমাদের প্রত্যেকের একটা সম্পর্কের নাম থাকে, মাধুর্য থাকে, সবই থাকে, কিন্তু এক্স্যাক্ট যে এটা তো আমরা কোথাও প্রতিস্থাপন করতে পারি না। তো এই চরিত্রটা অনেকগুলো কনফ্লিক্ট নিয়ে এগিয়ে চলে এবং প্রত্যেকটা সম্পর্কের সঙ্গে সম্পর্ক, সমস্যার সঙ্গে সমাধানের যে যোগসূত্র, সেই বুননটার নামই সেলাই এবং সেটা নিয়ে আমাদের এই সিনেমাটা।
আচ্ছা, আমাদের বাংলায় তো রাইটারের খুব অভাব, আমরা এই কথাটা বারবার বলি, তো সেখান থেকে তোমার স্ট্রাগলটা নিয়ে একটুখানি শুনতে চাইবো। তুমি ফার্স্ট বড় পর্দায় আসছো, আই হোপ সো, তাই তো? হ্যাঁ, এটা আমার ডেবিউ। আর সত্যি বলতে যে স্ট্রাগলটার কথা তুমি বলছো তার সঙ্গে ব্যক্তিগত আমার সেরকম এনকাউন্টার হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমি এখনও শেখার পর্যাতেই রয়েছি। কোনো স্ট্রাগল হয়নি তার মানে? বলছে ওই কোনো স্ট্রাগল হয়নি, এমনি সিনেমা পেয়ে গেছে? না, ব্যাপারটা হচ্ছে আমি শেখার পর্যায়ে রয়েছি, আমি স্ট্রাগলটা কোনো এক্সপিরিয়েন্স করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার কেন বলছি, কারণ আমি দেখেছি আরও অনেক লোককে আমার থেকে অনেক বেশি স্ট্রাগল করতে। হ্যাঁ, তারা ধরো 3-4 ঘন্টা জার্নি করে আসে, কাজ করে, আবার 3-4 ঘন্টা জার্নি করে বাড়ি যায়। তো তাদের স্ট্রাগলের কাছে আমি যদি বলি আমি স্ট্রাগল করছি, তাদের স্ট্রাগলকে কোথাও ছোটো করে দাও। এই শোনো না দাদা, একটা কথা বলি, তুমি এই ছবিটা পেলে কীভাবে, মানে তোমার কাছে এলো কীভাবে এই ছবিটা, একটু জানি। এলো কীভাবে এই ছবিটা, যেটা হচ্ছে আমরা প্রথমে একটা ছোট্ট গল্প লিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর পুচকে গল্প লিখেছিলাম। সেই পুচকে গল্পটা যখন চরিত্রগুলোকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, দেখছি এক একটা এমন এমন স্তর বেরোচ্ছে, সেই স্তরগুলো এক একটা আলাদা আলাদা দৃশ্য হতে পারে। প্রথমে আইডিয়া শর্ট ফিল্মের, শর্ট ফিল্ম ঠিক বলবো না, ছোট একটা গল্প ফিল্ম আমি ধরতে পারি যে 1 ঘন্টার ভিতরে একটা দাঁড়াবো, এরকম একটা কিছু মাথায় ছিল, তারপরে মনে হচ্ছে না এটা খুলতে খুলতে আরও খুলতে পারে গল্প। হ্যাঁ, মানে ওরকমই শর্ট ফিল্মও ঠিক বলা যায় না, ফিল্ম পর্যায়ে পৌঁছয়নি, গল্প পর্যায়েতেই ছিল। ঠিক আছে, ফিল্ম পর্যায়ে যখন পৌঁছলো তখন সেটা বড়। তার বাংলা সাহিত্যের টাচ পাওয়া যাবে তাহলে ভীষণভাবে ভীষণভাবে এখানে বাংলা সাহিত্যের টাচ পাওয়া যাবে। এখানে সঙ্গীতের ভীষণভাবে একটা সঙ্গীতের সঙ্গে অদ্ভুত সম্বন্ধ রয়েছে এই সিনেমাটার। কারণ প্রত্যেকটা শাখায় শাখায়, মানে ধরো যে কথাগুলো আমি বলতে পারছি না সেই কথাগুলো কখনো কখনো আমার নিস্তব্ধতা বলে দিচ্ছে, কিন্তু কোথাও গিয়ে নিস্তব্ধতারও বুঝতে সমস্যা হয়, তখন আমাদের সাহায্য নিতে হয় সঙ্গীতের, আবহের। তো এই আবহ গোটা সিনেমাটাকে এমনভাবে রেলগাড়ির মতন করে নিয়ে যায়, যেটাকে আমরা নিঃসন্দেহে মিউজিক্যাল ফিল্ম বলতে পারি। মিউজিক্যাল ফিল্ম নিয়ে আমি তোমার কাছে আসবো, তার আগে বলি যে এই যে মিউজিক্যাল ফিল্মে অভিনয় করা, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। কারণ না তুমি বলতে পারছো খুব ভালো করে, কোনো ডায়লগ হয়তো খুব কম রয়েছে কিছু কিছু জায়গায়, সেখানে গান চলছে, সেখানে তোমার ফেশিয়াল এক্সপ্রেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেটা তোমার জন্য, তোমার এটা প্রথম ছবি, তাহলে সেক্ষেত্রে সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? মানে যবে থেকে প্রফেশনালি আমার ক্যামেরার কাজ শুরু করা, তারপর থেকে প্রথম ছবি বলতে পারো। যদি তার আগের পর্যায়টা ধরো, মানে ইঞ্জিনিয়ারিংয়ের আগে, উচ্চ মাধ্যমিকের আগে, তাহলে যে দুটো ছবির বলতে পারো সেইগুলোকে বাংলার পাড়া কালচারে বলো দুধে ভাত। সেটার পরে এটা, হ্যাঁ, ইট ক্যান বি কল্ড অ্যাজ মাই ডেবিউ ফিল্ম। থিয়েটার করার সূত্রে এই এক্সপ্রেশন সেক্টরটা আমাদের সবারই আর কি। সমুদ্র ও নিজেও থিয়েটার করে, সমুদ্র বলতে পারবে, ময়ূক করে। তো এক্সপ্রেশন সেক্টরটা আমাদের প্র্যাকটিসের মধ্যেই আছে বলতে পারো, কিন্তু মানে পারফর্মিং আর্টসে যখন মিউজিকটাও সাথে ঢুকে যাচ্ছে, সেইটাকে অ্যাকসেপ্ট করে অভিনয় করা, সেইটা আমার মতে বলে অনেকটা বেশি চ্যালেঞ্জিং। এবং যেহেতু চ্যালেঞ্জিং, আমরা সবাই আনন্দ পেয়েছি, মানে আমরা সবাই ভীষণ আনন্দ করে কাজটা করেছি। এটাই বলার, বাকি দর্শক বলবেন যে এক্সপ্রেশন আদৌ আমরা এক্সপ্রেস করতে পেরেছি কিনা। আচ্ছা দাদা, দর্শক ধরো তোমার এই ছবিটা দেখতে যাচ্ছে, তুমি অ্যাজ অ্যান অ্যাক্টর কী ইউএসপি দেবে যে না এই কারণে তো আমি এই ছবিটা দেখতে যেতে চাই, মানে এই কারণে আমি দর্শককেও বলতে চাই যে এই এমন একটা এক্সপেক্টার আছে আমার এই ছবিটাতে, যেটা দেখতে যেতেই হবে, এই কারণে হলে যেতে হবে? দেখো, প্রথম কথা যেটা আমার একদম পার্সোনালি এক্সপিরিয়েন্স, আমাদের সিনেমার প্রত্যেকটা গান এবং তার ব্যবহার, এটা আমাদের একটা মারাত্মক ইউএসপি। আর আমাদের ট্যাগলাইনটাই আছে, এটা মিউজিক্যাল ফিল্ম। এটা একটা বিষয়। আর একটা প্রশ্ন যেটা বারবার আমাদের এই ছবিটার মধ্যে আসবে, সেটা হচ্ছে প্রেম কি শুধুমাত্র একটা অনুভূতি না অভ্যাস? এই কথাটা কিন্তু মনে করিয়ে দেবে। এবং এই প্রত্যেকটা মানুষের জীবনে এক আধবার করে প্রেম এসছে, সেটা কি তার অভ্যাস হয়ে উঠেছে? সেই অভ্যাসটাকে সে বয়ে নিয়ে গেছে না ছেড়ে দিয়েছে? চলে গেলে কি হয়, পেয়ে গেলে কি হয়, এই অনেকগুলো বিষয় এখানে উত্থাপিত হবে এবং সেইটা দেখার জন্য তো সে দেখতেই হবে সেলাই। আচ্ছা, এইবার তোমার কাছে আসছিলাম মিউজিক্যাল ফিল্মের বিষয়। মিউজিক্যাল ফিল্ম লেখাটা কতটা কঠিন? কারণ আমাদের বাংলায় কিন্তু মিউজিক্যাল ফিল্ম প্রায় অনেক দিন হওয়া বন্ধ হয়ে গিয়েছে, বা সেভাবে প্রমোট হয় না যে এটা মিউজিক্যাল ফিল্ম। এই তোমাদের ছবিটা অনেক দিন বাদে একটা ছবি হিসেবে আসছে যেটা মিউজিক্যাল ফিল্ম, এবং ইটসেলফ প্রত্যেকটা গান খুব সুন্দর, মানে সেখানে সোমনাথ আচার্যর গান হোক, সেখানে তিমির বিশ্বাসের গান হোক, সেটা তোমার জন্য কতটা ডিফিকাল্ট ছিল? যে প্রথম থেকেই কি আমরা প্ল্যান করেছিলাম যে এরকম মিউজিক্যাল ফিল্মই বানাবো? প্রথম থেকে মিউজিক্যাল ফিল্ম বানানোর সেরকম ভাবনা চিন্তা ছিল না, তবে রাইটিং প্রসেসের মধ্যে পড়ছে, তারপরে আরও ডেভেলপ করছে, তখন মনে হচ্ছে যে কোথাও কোথাও যদি নিস্তব্ধতার একটা অন্য মেলাঙ্কলি তৈরি করা যায়, হ্যাঁ, যদি চুপচাপ বিষয়টা একটা সাংগীতিক মাধ্যমের
দিয়ে বেরিয়ে আসে, সেইভাবে মিউজিক্যাল ফিল্ম করা। এবং তাছাড়া মিউজিক বিষয়টা না খুব একটা কি বলবো, মিউজিক বিষয়টা একটা অদ্ভুত ব্যাপার, যেটা হচ্ছে যে কখন ঢুকছে কখন বেরোচ্ছে কিছু বোঝা যায় না, তবেই সেটা ভালো মিউজিক। ঠিক যেমন একটা গানে বেস গিটার শুনতে পেলে সেটা খারাপ বেস গিটার বেঁধেছে, তো সেরকমই একটা সিনেমা যদি আমি খুব সুন্দর করে মিউজিকটা বারবার কানে পাই তাহলে কিন্তু মিউজিকটা ওভারহাইপ করছে বলে আমার মনে হয়। এইখানে আমাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে এতটা স্মুথলি আমরা মিউজিকটাকে মিশিয়েছি যে মনে হয় কখন সংলাপ চলছে কখন মিউজিক চলছে বুঝতে পারা যাবে না। আচ্ছা, হ্যাঁ, এবং এখানে যারা অভিনেতারা কাজ করেছে তাদের মানে অঙ্গ সঞ্চালনও পুরো মিউজিকের ওপর। এটা তো কঠিন, মানে লেখার অঙ্গিকেও লিখলে বা ডিরেক্টরের অঙ্গিকেও, সেটাও তো বেশ মানে কীভাবে হাতটা নাড়ছে সেটাও একটা মিউজিকের তালে চলছে। ধরো এটা কিন্তু মানে রাইটার হিসেবে আমি তো ভাবলেই কীরকম লাগছে। এটা রাইটারের থেকে অ্যাক্টরদের চ্যালেঞ্জ বেশি। তুমি তো লিখে ছেড়ে দিয়েছে, এদেরকে কেস খাইয়ে দিয়েছে। হ্যাঁ, মানে কল্পনা তো মোটামুটি সহজ ব্যাপার, কিন্তু সেই কল্পনাটাকে বাস্তবে একটা রূপ দেওয়া তো মুশকিলের। হ্যাঁ, মানে ধরো আমি ভেবেছি ওরা বেঁচেছে, খুব সুন্দর একটা লাইন, সুন্দর একটা লাইন বলে লেখকও বুঝিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এবছর বাংলা ছবি খুব ভালো চলছে, সেখানে না এক্সপেরিমেন্টাল ছবিও খুব ভালো চলছে। রিসেন্টলি দেখলাম মানে ঋতুপর্ণা ম্যামের ছবিটাও খুব ভালো চললো। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কি এক্সপেকটেশন? দেখো মাঝখানে হয়েছিল স্পেকটাকেল বেস্ট ছবি খুব ভালো চলছিল, তোমাদের ছবিটা যতই হোক এটা একটা আমি ধরতে পারি যে খুব জটিল সম্পর্কের গল্প বলছে, হয়তো কোনো প্রেমের গল্প বলছে যেটা হয়তো এতদিন বলা হয়নি। তো সেখানে তোমাদের এক্সপেকটেশনটা কীরকম? তোমার কথাটা ধরে আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে সেলাই প্রচুর জটিল সম্পর্কের গল্প বলে কিন্তু সহজ করে বলে। হ্যাঁ, সেইটা ইউএসপির কথা বললে তুমি, এটা একটা সাংঘাতিক ইউএসপি বলে আমার মনে হয়। এবার তোমার প্রশ্নটা যেটা, দেখো মানে আলাদা আলাদা ওয়েভ তৈরি হয় তো ছবির। কখনো মানুষ একদম পিছিয়ে গেলে শুধুই অ্যাংরি ইয়াং ম্যান, সে সবার হয়ে কথা বলবে, সে পাড়ায় গুন্ডাদের সবাই শেষ করে দেবে, তুড়ি মারবে, ধুলো উড়ে যাবে, এটা মানুষ হল ভরে সিটি দিয়েছে। তারপরে এলো যেটা অনেকটা বেশি পারফরমেন্স বেসড, অনেক নামি তাবড় অভিনেতা, মানে আমি কিন্তু বাংলা হিন্দি ইংরেজি আলাদাভাবে রিজনালাইজ করছি না, আমি সবটা নিয়ে বলছি। এখন বাংলা ছবির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অদ্ভুতভাবে মানুষ না সব ছবি ভালোবাসছেন যদি গল্পটা ভালো হয়। সেক্ষেত্রে তোমার রাইটারের উপরে একদম পূর্ণ ভরসা রয়েছে, ফাটিয়ে দেবে। পূর্ণ ভরসা আছে, ছিল, থাকবে। সমুদ্র যে সিনেমাটা খুব মন দিয়ে যত্ন করে লিখেছে, দেখো ফার্স্ট সেলাই কিন্তু ও করেছে, এটা বলতেই হবে। প্রথম সেলাই ও করেছে, তারপরে পাঞ্চ লাইন, ঠিক আছে, পুরো পাঞ্চ লাইন চলছে এখানে। তারপরে আমরা ছুঁচ সুতো নিয়ে যেটুকু যা ও ছুঁচ আমরা সুতো কারুকার্য করতে পেরেছি বলা যায়। আমার মতে বলে মানুষ ঠিক যেরকম অন্যান্য যে সিনেমার কথাগুলো উদাহরণ তুমি দিলে সেগুলো যেমন মানুষ অ্যাকসেপ্ট করেছে, এই ছবিটাও মানুষ অ্যাকসেপ্ট করবে, আমার মতে রিলেট করতে পারবে বলে অ্যাকসেপ্ট করবে। মানে এটা একদমই পাশের বাড়ির একটা গল্প, মানে কৃষ্ণেন্দু, বিপ্লব, আরও যা যা চরিত্র আছে এদেরকে তুমি দেখতে পাও রোজ, তো তাদের নিয়ে একটা গল্প বললে তুমি তো ডেফিনেটলি শুনবে। আচ্ছা দাদা, তোমার কাছে আসি। একটা এত সুন্দর লোকেশন, আমি দেখছিলাম টিজারটা দেখছিলাম, কি মিষ্টি লাগছিল। লোকেশনটা আলাদা করে তোমাকে কি অ্যাডভান্টেজ দিল যে অভিনয় করতে গিয়ে কিছু সাহায্য করলো এই লোকেশনটা? দেখো, প্রথম কথা হচ্ছে মানে আমাদের ডিরেক্টর সাহেব মানে যা ওর কল্পনা ছিল, ওর যা ভালোবাসা ছিল, মানে সেটা লোকেশন বল, ওর পাহাড় ভালো লাগে, আমরা পাহাড়ে সিনেমা করতে গেছি, ওর গান ভালো লাগে, সিনেমাটার মধ্যে গানের মানে অবাধ বিচরণ। এখানে ওর ভালো লাগাগুলো স্ক্রিপ্টের ডিমান্ড তৈরি করেছে, এবং এই স্ক্রিপ্টের ডিমান্ডে আমরা যখন ওখানে পৌঁছেছি, ও যেটাকে বাঁচা পড়লো, আমরা সত্যি স্ক্রিপ্টটা নিয়ে লোকেশনটায় যাপন করেছি। এবং আমাদের গান এবং যে মেলানকালিগুলো তৈরি হয়েছে, মনে হয় না ওটা ওই জায়গাটা ছাড়া আর মানে হিমালয়ের মাথায় গিয়ে বা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ওই জিনিসটা হতো। এটা মানে স্ক্রিপ্টের ডিমান্ডে আমরা পৌঁছে যাওয়ার পর আমরা নিজেরা প্রত্যেকটা মুহূর্ত যাপন করেছি। আচ্ছা, এই রিসেন্টলি সাইয়ারা রিলিজ করেছে, খুব ভালো চলছে, তো সেখানে এই যে তুমি অ্যাজ অ্যান রাইটার, ফার্স্টেই তো তোমরা রাইটার ডিরেক্টররা বসো যে স্ক্রিপ্ট যখন রেডি তাহলে এবার আমার কাস্টিং করতে হবে, তো সেই সময় তোমার এই আমাদের দুজন দাদা রয়েছেন সঙ্গে, তো এই দাদাদের চুজ করা, তখন তোমার কখনো মনে হয়নি যে একজন কাউকে আমি বক্স আর্টিস্ট নিয়ে নিই
তাহলে আমার একটু দেখতে ভালো হবে, বা একদম আমি ইনোসেন্সি রাখবো, নতুন রাখবো, সাইয়ারার মতো, মানে ব্যাপারটা ওটাও খুব ভালো চলছে, যে কারণে আমি এক্সাম্পল দিলাম। হ্যাঁ, আমার আর স্বরূপদার দুজনেরই একটা মতামত ছিল যে আমরা অ্যাক্টর রাখবো, স্টার রাখবো না। স্টাররাও এটা কন্ট্রোভার্সিয়াল, চলো চলো। কিন্তু আমরা ভেবেছিলাম আমরা অ্যাক্টর রাখবো, সেটা স্টার হলেও সমস্যা নেই, অ্যাক্টর হতে হবে, এটি হচ্ছে ব্যাপার। এবং তোমরা যখন দেখলে, মানে যখন ফার্স্ট দেখলে, তখন কি ইমপ্রেশন ছিল তোমাদের ফার্স্ট? শাগনিকেরটা বলতে পারি, যেটা হচ্ছে যখন ওই গল্পর ব্যাপারটাই ছিল, যখন গল্প স্তরে ছিল বিষয়টা, তখনই মানে আমি কৃষ্ণান্দুর যখন ছিল আমি শাগনিকের কথা ভেবেছিলাম। তো আমি স্বরূপদাকে জানাই, এবার স্বরূপদা আমাকে বিশ্বাস করে ভীষণভাবে, তো স্বরূপদা বলে দেখি একবার, তো তারপরে শাগনিককে ডাকা হয়, তারপরে শাগনিক রয়েছে প্রস্তাবে। এটা না এতটাই ভালো করা দরকার, এই কথাটার সরলীকরণ করা দরকার। যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি একটু বলছিলাম না, আমাদের বন্ধুত্বটা শুধুমাত্র অন স্ক্রিনে নয়, আমরা কিন্তু অনেক ও যেটা বললো মানে অ্যাক্টর চাইছিলাম, একটা অভিনয়ের খিদে, ওর খিদেটা ও দেখেছে। আমরা একটা ফ্যামিলি, স্বরূপ আমার বহুদিনের বন্ধু, এই যে ও একটা ছবি করছে বা একটা ছবি আমরা বানাবো, এই সেলাইটা হওয়ার কিছুদিন আগে 6-7 মাস আগে আমরা অন্য একটা গল্প নিয়ে ভাবছিলাম। আমাদের সত্যি কথা, আমাদের তো একটা সিনেমা বানাতে গেলে অর্থটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, এটা একটা বটেই। এবং সেটা শুরু করতে গেলে আমরা প্রথম কাদের ভাববো? নিজেদের বন্ধুদের কথা ভাববো, কাছের মানুষগুলোর কথা ভাববো। কতগুলো কাছের মানুষ নিয়ে আমরা একটা কাছের মানুষদের নিয়ে একটা ছবি তৈরি করেছি, এবং এই ছবিটার মধ্যে প্রত্যেকে নিজের কাছের মানুষ হয়ে উঠতে পেরেছি বলে আমাদের বিশ্বাস, বাকিটা দর্শক বলবে। তবে একটা জিনিস আমার খুব মনে হয়, আমি জাস্ট তোমাদের সাথেই শেয়ার করছি, যে রোহিত শেট্টিও দেখবে নিজের একটা কোর টিম নিয়ে কাজ করে, একদম আমি কমার্শিয়ালি যাচ্ছি, তারও একটা কোর টিম আছে, তো তোমাদেরও সুন্দর করে একটা কোর টিম জেল আছে। আচ্ছা, তোমার কাছে আরেকবার আসে, ডিরেক্টরের সাথে জেল করাটা রাইটারের খুব মানে দরকারি, সেক্ষেত্রে তোমরা অনেক দিনের বন্ধু, আই হোপস। কিন্তু এই গল্পটা ডিরেক্টরকে কীভাবে সুন্দর করে মনে হয়েছিল যে হ্যাঁ এই গল্পটাকে তুমি অ্যাজ অ্যান রাইটার কীভাবে কনভিন্স করলে যে হ্যাঁ এটা তো, এই স্ক্রিপ্টটা হচ্ছে একদম পারফেক্ট, এর ওপরে আর কোনো কাঁচি চালানো হবে না, ঠিক আছে? ডিরেক্টর রাজি হলো কীভাবে? স্ক্রিপ্ট শেষ হয় ফিল্ম শ্যুট হওয়ার পর। আচ্ছা, এটা খুব সুন্দর কথা, সব জায়গায়, ঠিক আছে? এইবারে স্বরূপদা আর আমি স্ক্রিপ্টটা লিখে স্বরূপদার কাছে যাইনি, স্বরূপদা আর আমি দুজনে মিলেই প্রায় স্ক্রিপ্টটা নিয়ে কাজ করেছি, ঠিক আছে? এইখানে 5 থেকে 6টা প্রেম যুগলকে নিয়ে কাজ করেছি আমরা। স্বরূপদা প্রথমত আমাকে যে সাহায্যটা মূলভাবে করেছে সেটা হচ্ছে আমি কখনো পাহাড়ে যাইনি, কিন্তু পাহাড়ের গল্প লিখেছি। বাবা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতন কিস্ত। তো স্বরূপদা আমাকে ওই এক্সপিরিয়েন্সগুলো দিয়েছে, পাহাড়ের কী হয় না হয়, যাবতীয় যে ছোটোখাটো ডিটেল, একটা ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলারের মতো তফাৎ আছে তো। অবশ্যই। আমি একটা কথা জাস্ট একটু তোমাকে কেটে বলি, পাহাড়ে যাওনি, বাট পাহাড়ে এই স্ক্রিপ্টের জন্য কি মানে স্ক্রিপ্ট করার আগে ধরো বা গল্প লেখার আগে তখন পাহাড়ে গেছিলে? না, মানে পুরো লেখাটাই তোমার এখানে ওইখানেই স্বরূপদার ভূমিকা, কারণ স্বরূপদার যে চোখ দিয়ে পাহাড় দেখেছে সেই চোখটা বহু আমার কাছে কনভে করানোর চেষ্টা করেছে, সেখান থেকে আমি একটা পার্সপেক্টিভ পেয়েছি, তো সেইটাই গল্পে উঠে এসছে। এবার যেহেতু স্বরূপদার চোখে দেখা পাহাড়কে আমি গল্পে রেখেছি, তাই স্বরূপদার জন্য সুবিধা হয়েছে। ওটা প্যাশন ছবি, তোমাদের যা বোঝা যাচ্ছে সবার ভিতরে বেশ একটা প্যাশন কাজ করছে। আচ্ছা, নতুন অ্যাক্টররা এই যে বাংলায় আসছে, তোমরা যে কাজ করছো, মানে তোমার কি মনে হচ্ছে মানে ইন ফিউচার কীভাবে দেখছো টলিউড ইন্ডাস্ট্রি যেভাবে আস্তে আস্তে করছে, সেলাই আসছে, সেখানে তোমরা ডেবিউ করছো, তো এই ব্যাপারটাকে তোমরা কীভাবে দেখছো? ভীষণ পজিটিভলি দেখছি। যেভাবে মানুষজন নতুন অ্যাক্টরদেরকে অ্যাপ্রিসিয়েট করছে, তাদের কাজ পছন্দ করছে, ভালোবাসছে, তাদেরকে আশীর্বাদ করছেন, এটা আমার মতো এবং আমার মতো আরও অনেকে যারা অভিনেতা হওয়ার স্বপ্ন দেখে, যারা অভিনয় চর্চা করতে চায়, তাদের জন্য তো বিরাট আশীর্বাদ বলা যায়। মানে মানুষজন যে শুধুমাত্র আর টিকিট কাউন্টারে গিয়ে নাম দেখে টিকিট কাটছে না, মানুষজন পারফরমেন্স দেখার জন্য টিকিট কাটছে, এইটা ভীষণ ইউজফুল এবং এটা হওয়া দরকার। না হলে আমরা নেক্সট গ্রুপ অফ অ্যাক্টার্স বা যেটা বললো স্টার ও অ্যাক্টার, সেটা পাবো না।
আচ্ছা, আমার ডিস্ট্রিবিউশন নিয়েও একটু জানার আছে, যদিও এখানে কেউ নেই মার্কেটিংয়ে, তারপরেও আমার মনে হয় তোমরা অ্যাক্টররাও, আচ্ছা তোমার কি কখনো মনে হয়েছে এইরকম একটা একদম ইন্ডিপেন্ডেন্টলি নতুন ছবি, সেক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটায় ম্যাক্সিমাম হল পাওয়া বা বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষকে তো জানতে হবে, তারপরে তো মানুষ হলে দেখতে আসবেন, তো সেটা নিয়ে তোমার কি মনে হয়? দেখো, এই মানে আমাদের সিনেমাটার শুরুর পর থেকে আমরা যে অবস্থায় শুরু করেছিলাম, তারপরে একটা একটা করে পালক যোগ হতে হতে একটা পুরনো মুকুট তৈরি হয়ে গেছে পালকের। এবার আমাদের তার মধ্যে সংযোজন ধরো তিমিরদা থেকে শুরু করে প্রত্যেকটা অনেকে আমাদের মধ্যে এমনভাবে এসছেন এবং তাদের নিজস্ব যে ব্যক্তিগত মতামত যেভাবে আমাদের সঙ্গে শেয়ার করেছেন, তারপরে আমরা নতুন নতুন করে একটা একটা দরজা খুলেছি। কেননা এইটা আমাদের শুরু হয়েছিল আজকে 2 বছর আগে। 2 বছর পরে আজকে সেলাই যে জায়গায় পৌঁছেছে, প্রত্যেকটা হার্ডেলস টপকে টপকে, এটা অনেক বড় পাওয়া। এবং শেষ পাওয়াটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের জায়গাটা। আমাদের আগামী 25 তারিখ আমরা যেভাবে প্রিমিয়ারটা করতে পারছি বলে আমাদের বিশ্বাস, এইটা আমরা কোনো মানে আমাদের স্বপ্নতেও এটা আসেনি। এবং যা যা ঘটছে আমাদের সঙ্গে, এগুলো সত্যি স্বপ্নাতীত ছিল। তো আমাদের এখনো পর্যন্ত এক্স্যাক্ট কতগুলো হল বা কি পাচ্ছি আমরা এখনো পর্যন্ত আজকের দিনটা গেলে আমাদের কাছে স্পষ্ট হবে। বিশেষ করে এটা বড় ছবিটাও জানে না এক্স্যাক্টলি আজকের পর খানিকটা আমাদের কাছে স্পষ্ট হতে চলেছে। তবে আমাদের বিশ্বাস আমরা বেশ মানে বাংলায় অনেক জায়গায় ছড়িয়ে অনেক মানুষকে দেখাতে পারবো, আমাদের বিশ্বাস আমরা সত্যি এটা চাইও যে মানুষজন দেখ। আচ্ছা, মিউজিক্যাল বিষয়টাকে নিয়ে মেনলি, যেহেতু ছবিটা মিউজিক্যাল ছবি, গানগুলো তোমার যখন একটা একটা করে শুনতে শুরু করলে, একটা একটা করে এলো যখন, তখন তোমার কাছে কীরকম মনে হচ্ছিলো? কারণ গানগুলোর রেসপন্স খুব ভালো, সবাই খুব ভালো বলছে, সেইটা তোমার কাছে কীরকম মনে হচ্ছিলো যে না কোন গানটাকে অ্যাপ্রোপ্রিয়েট? কারণ নিশ্চয়ই গানেরও তো একটা গান তো নিশ্চয়ই আসেনি, তোমার কাছে আরও কিছু গান এসছে, সেটা তোমার কী করে অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো যে এই গানটা রাখি, এটা শুনতে ভালো লাগছে বা এরকম? এইখানে মানে এক তো স্বরূপদার চিন্তাভাবনা, স্বরূপদার যে গানগুলোকে নিচ্ছে, স্বরূপদা তো নিজে গান লিখছে। একজন পরিচালক যখন নিজে গান লেখে তখন সে সম্পূর্ণ ছবির কথা মাথায় রেখেই লেখে, ঠিক আছে? এবং সেইখানে স্বরূপদা তো বাইরে থেকে অভিনেতাদের দেখেছে অভিনয় করতে, ফ্রেমের বাইরে থেকে জায়গাটাকে সমেত বা সংলাপগুলোকে সমেত বা এরপরে কী হতে পারে, আগে কী হতে পারে, সমস্ত কিছু দেখেছে। দেখার পরে স্বরূপদা যেটা করছে, সেটা মানে করেছে, সেইটা হচ্ছে যখন চরিত্রগুলো চুপ করে আছে তাদের ভাষাগুলো গানে লিখে ফেলেছে। আচ্ছা, মানে লিরিক্স ওনার, হ্যাঁ, গানে লিখে ফেলেছে। তো সেই জন্য এই গানগুলো এমন এমন জায়গায় ব্যবহার করা হয়েছে, সেটা মানে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে চলনটাকে। আর দ্বিতীয়ত আমি আমাদের সম্পাদকের কথা বলবো, প্রণয়দা। হ্যাঁ, তিনি মানে গানের সঙ্গে যেভাবে দৃশ্যগুলোকে, মিউজিক্যাল ফিল্ম এডিট করা খুব মুশকিল। হ্যাঁ, তো তিনি সব দিক থেকেই মুশকিল, লেখাও মুশকিল, এডিট করাও মুশকিল। তিনি একটা ভীষণ নায়কোচিত এডিট করেছেন, সেটা দেখার মতন একটা ব্যাপার। মানে গানটাও মানে কোনো অর্থে সংলাপ হিসেবেই সিনেমায় ব্যবহার হয়েছে, এটা আপনি ধরতে পারেন। তিমিরদার গানটা তো মানে জাস্ট নেইলড ইট। মানে তিমিরদার গান যারা পছন্দ করে তাদের অ্যাকচুয়ালি তো খুব ভালো লাগবে। তিমিরদার গানটাকে নিয়ে একটু কিছু বলো না। আমি ফ্যান হয়ে গেছি, মানে আমি সেলাইতে যদি অভিনয় না করতাম, আমি গানটার জন্য বহুবার সিনেমাটা দেখতে চাইতাম যে কিভাবে সিনেমায় গানটা ব্যবহার হয়েছে। আমি স্পেশালি তিমিরদার বিরাট বড় ভক্ত। তিমিরদার নিজস্ব সিঙ্গেল, তিমিরদার ফকিরার যে সমস্ত কাজকর্ম, সেইখান থেকে আজকে আমি যখন দেখছি যে আমার স্পেশালি অভিনীত একটা ছবিতে তিমিরদা নিজের কণ্ঠ দিচ্ছেন, তিমিরদার গান আমাদের সিনেমায় ব্যবহার করা হচ্ছে, এটা তো মানে স্বপ্নের থেকে কম কিছুই নয়। আমি কিছুই বলতে পারবো না, মানে এটা স্বপ্নেও কল্পনা করিনি যে আমি কোনো দিন এমন দিন আসবে যেদিন আমি একটা সিনেমাতে অভিনয় করব, সেখানের গানগুলো তিমির বিশ্বাস গাইবেন। এবং তুমি যেটা বললে, ফ্যান্টাস্টিক গেয়েছে তিমিরদা, হ্যাজ কিল্ড ইট। এবং লেখা, কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট, এবং গানটা আলাদাভাবে সিঙ্গেল হিসেবে রিলিজড হয়েছে ইউটিউব, স্পটিফাইতে, ছবিতে ব্যবহার করা হয়েছে, টিজারে ব্যবহার করা হয়েছে, এভরিথিং এত ভালো, এত মিষ্টি। এবং মানে আমার বারবার গানটা শুনে এটাই মনে হচ্ছে যে গানটার বেস্ট টাইম এটাই। এখন শহর জুড়ে বৃষ্টি, এটা আমার মাথায় এলো, খুব ভালো কথা একটা আমি কেটে তোমাদেরকে একটু বলি। এই শহর জুড়ে বৃষ্টি, এটার একটা খুব সুন্দর ফন্ট দিয়ে তোমরা লিখেছো যে বর্ষায় সেলাই, ঠিক আছে? এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, মানে একদম পারফেক্ট টাইমে রিলিজ করছে। কিন্তু সেইটা নিয়ে কী বলবে তুমি, একটু বলো দেখি। আমাদের এই ছবিতে বৃষ্টির ভীষণ ভূমিকা রয়েছে। মানে বৃষ্টি যখন হচ্ছে না ছবিতে, তখন দর্শক অপেক্ষা করে বৃষ্টি কেন হচ্ছে না,
আর যখন বৃষ্টি হচ্ছে তখন দর্শক বলবে একটু থামুক এবার। বৃষ্টি ইটসেলফ কিন্তু খুব একটা রোম্যান্টিক জিনিস, তাই না? তো বৃষ্টি ভাবো, কত মানুষ তো চায় ছবি করতে, কিন্তু তারা তাদের একটা ধরো ছবির ভিতরে একটা থিম আছে, ধরো দুর্গাপুজোর থিম আছে, রিলিজ করতে হচ্ছে ক্রিসমাসে, কারণ সময় পাইনি, স্লট পাইনি। তোমাদের ভাগ্যও তো বলো এটা যে একদম মানে পুরোটাই ভাগ্যের উপরই আমরা দাঁড়িয়ে আছি। মানে এক এক করে যে বলছিলাম যে সংযোজনগুলো দেখো, হঠাৎ করে জানলাম যে প্রণয় দাশগুপ্ত আমাদের ছবি এডিট করছে, হঠাৎ করে জানলাম তিমির বিশ্বাস ছবিতে গান গাইছে, আজকে এখানে পৌঁছে গেলাম। আর আমরা এমন একটা সময় ছবিটা রিলিজ করতে চাইছি সেখানে বঙ্গজুড়ে গভীর নিম্নচাপ, বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, শেষ করবো এবারে। তো তোমাদের লাস্ট জিজ্ঞেস করি, তোমাদের বড় মানে এই ছবির টিমের বাইরে বেরিয়েও বড় কীরকম কোনো যদি ছবির অফার আসে, বা তোমরা কীরকম আলাদা কিছু ট্রাই করছো, যেখানে ধরো এই ছবিটা তো একটা অন্য আরবান জোনের ভিতরে, তো ধরো কমার্শিয়াল জোনে কোনো ট্রাই করলে, বা বড় কোনো স্টার অ্যাজ লাইক দেবদা, অ্যাজ লাইক জিদ্দা, আমাদের ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডস, তো তাদের সাথে কি কিছু ট্রাই করার প্ল্যানিং কখনো মনে হয়েছে যে না এবার এটা তো হলো, এটা তো করলাম, এটা করেছি, এটা দেখিয়ে বলবো যে চলো এটা করেছি, আমি তোমাকে নিয়েও এটা করতে চাই? সব মানে ইয়াং জেনারেশন যারা আসে তাদের সবার একটা ড্রিম থাকে। দেখো মানে আমাদের তরফে বলতে গেলে মানে আমাদের তো সবসময় দুবাহু ডোর খোলাই আছে, তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিলে আমরা সহস্রবদনে পৌঁছে যাব, তাদেরও রাজি হওয়ার একটা ব্যাপার আছে। কারণ তুমি যেহেতু বললে মানে দে আর দ্য ইন্ডাস্ট্রি, মানে আজকে আমি খুব বিশ্বাস করি দেবদার, জিদ্দার এবং আর যারা যারা আছেন এবং আমাদের পরিচালকেরা, তাদের বিগ বাজেট ছবিগুলো এরকম বিরাট সাফল্য না পেলে কিন্তু অন্যান্য ছবি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এটা আমাদের সত্যি মানতে হবে। আমরা শুধু একটা ইন্ডাস্ট্রিতে শুধু আর্ট সেন্ট্রিক ফিল্ম কাজ করলো, কমার্শিয়ালে সেখানে কোনো জায়গা নেই, তাহলে মানে আমার মতে সেটা একটা বাজে ব্যালেন্স, সেটা ইমব্যালেন্স। কিন্তু এবং তুমি যেটা বললে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন দুটোই সমান তালে চলছে, তারা যদি রাজি হন তো ওয়াই নট। মানে তোমার এরকম মনে হয় যে হ্যাঁ আমি এরকম একটা অভিনয় করলে আমি একদম মানে ওটাতেও তোমার অনেকে থাকে না কনভিকশন, বিলিভ, তুমি ওটাতে বিলিভ করো? ভীষণই বিলিভ করি, এবং মানে আগামী এবং মানুষজন যদি সেলাইকে ভালোবাসেন তো মানে ওয়াই নট, যে মানে আবার একটা 2 পৃথিবী 2 হবে যেখানে আমি আরও বাইকের পেছনে বসে থাকবো, দেবদাজিতা বাইক চালাবে, মানে হ্যাঁ মানে স্বপ্নের তো কোনো ট্যাগলাইন হয় না, স্বপ্ন দেখবোই যখন ট্যাক্স দিতে হচ্ছেন তো বড় দেখি। দেখো তোমার সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি ওই মানে ওখানে ক্রিকেটটা খেলছে বলে পাড়ার এই গলিতে গলিতে স্বতঃস্ফূর্তভাবে ছেলেরা দুবেলা ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, এখানে এই যে সেলাই আমাদের এমন একটা সাহস দিচ্ছে যে প্রচুর মানে ও জুতো সুতলা খুঁয়ে ফেলেছে, ও মোটামুটি খোয়ানো শুরু করেছে, বহুদিন হয়ে গেছে এই যে পেয়ে এখনও আবার নতুন করে কাজ করার যে উদ্যমটা পাচ্ছে, এটা যে সাহস। এক্স্যাক্টলি তো স্বপ্নটা তো ওই বেস্ট 11-এ খেলারই থাকে, এবার মানে ওই জায়গায় নিজেকে দেখবো, সেই জন্যই তো এত কিছু, যে যদি এই হঠাৎ নাভিশ্বাস উঠে যাওয়ার মাঝখানে এক পশলা বৃষ্টি হচ্ছে সেলাই। আরে এটা খুব সুন্দর কথা বলে। যাই হোক, সেলাই খুব সাকসেস পাক, খুব সুন্দরভাবে চলুক সেলাই। এবং লাস্ট দর্শকদের উদ্দেশ্যে তোমরা তিনজনে একসাথে বলে দাও না কিছু। প্লিজ দেখুন, প্লিজ দেখুন। আমাদের সেলাই টিমের পক্ষ থেকে সকলকে আমরা আমন্ত্রণ করছি, ইনভাইট করছি, আগামী 25শে জুলাই আপনাদের নিকটতম প্রেক্ষাগৃহে সেলাই রিলিজ করতে চলেছে। আপনারা আসুন, ভালোবাসার মানুষদের নিয়ে আসুন, বৃষ্টি মাথায় করে আসুন, কিন্তু আসুন। সেলাই আপনাদের সিনেমা, সেলাই আপনাদের জন্য বানানো, আপনারা না আসলে ওই পুরো কাঁথাটা তৈরি হবে না। মানে আর সেলাই যতই আমরা করি, সেই চাদরটা কেউ গায়ে দিয়ে বৃষ্টির দিনে না ঘুমোলে তো সেলাই করার কোনো মানে হয় না। সো দর্শকরা, এভরিওয়ান ইজ ওয়েলকাম, আপনারা আসুন, সেলাইকে আরও বড় করে তুলুন, এটাই। যারা ভালোবাসবেন বলে ভাবছেন, ভালোবাসার মানুষকে নিয়ে আসুন, ভালোবাসা থেকে একটু টলমলো হয়ে গেছেন তাকে নিয়ে আসুন, যাকে ভালোবাসতে চাইছেন কোনো কারণে একটু বিচ্ছেদ হয়ে গেছে তাকে নিয়েও আসুন। সেলাই সবার, মানে আপনি সেলাই করবেন ভাবছেন 2 বছর পর, সেলাই দেখুন, সেলাই হয়ে যাচ্ছে, সেলাই দেখুন, সেলাই কোনো এককালে ছিল, সেলাই দেখুন, সেলাই কোনোদিন করবেন না, সেলাই দেখুন, সেলাই দেখুন। স্পেশাল থ্যাঙ্কস টু মগজমারি, এই পুরো ইন্টারভিউ অ্যান্ড পুরো সেলাই টিমের সাথে আমার যোগাযোগ করিয়ে দেওয়ার মূল কাণ্ডারি হচ্ছে মগজমারি। এবং লোকেশনটা একটু তোমরা বলো না। বিউটিফুল, মানে আমি মগজমারির অফিসে প্রথম আসা আমার, ইটস আ ওয়ান্ডারফুল প্লেস, মানে অ্যাম্বিয়েন্স বলো, তার লাইট সেট আপ বলো, দারুণ দারুণ। এবং আমি রেকমেন্ড করবো মানুষজন এখানে আসুন, মগজমারির কাজ দেখুন, মগজমারির অফিস ভিজিট করুন, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস, খুব ভালো লাগবে।
অ্যান্ড আমার মনে হয় টলিউডে বেশ মানে ইয়াং যারা নতুন ডিরেক্টরস রয়েছেন, নতুন কাজ করছেন, তাদের জন্য মগজমারি বেশ একটা ভালো জায়গা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।